আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে স্যার, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ে তো আপনি সকল ধরনের আলোচনা করেছেন, তবে এর উপরে যে পদটা আছে অর্থাৎ আপনার ফিল্ড সুপারভাইজার পদ, এই পদটার বিষয়ে একটু আলোচনা করেন। এই পদের পরীক্ষা পদ্ধতি কী, বা ধরেন এই পদে কী কী পড়তে হবে, কোথায় কী হবে, এগুলো নিয়ে আলোচনা করতে আপনারা আমাকে বলেছেন। তো আমি পরীক্ষা পদ্ধতি এবং কী কী জরুরি, কোন জিনিসগুলো পড়বেন, প্রশ্ন কেমন হতে পারে, এগুলো নিয়ে আমি সামনের আলোচনাতে ইনশাল্লাহ আমি আসবো। যেহেতু হাতে অনেকগুলো কাজ, ধরেন আপনার মাদকদ্রব্য মানে যে সার্কুলারটা আসলো মাদকদ্রব্যের, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই মানে 2 তারিখে যদি ভুল না বলি সার্কুলারটা এসেছে। তো ওই সার্কুলারটার একটা বিষয় আছে, প্লাস আরও কিছু সার্কুলার আছে, যেমন ধরেন আপনার জুডিশিয়ালের, তারপরে ধরেন আপনার করের বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। আরও কিছু জিনিস কাজ আমার হাতে আছে। তো এর ভিতর থেকে এইটা নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আসব। তবে আজকে যে উদ্দেশ্যে এসেছি তা হচ্ছে আপনার এই ফিল্ড সুপারভাইজার পদের যে আপনার কাজের ধরন, সুযোগ সুবিধা এবং প্রমোশন সিস্টেম, এগুলো নিয়েই মূলত আজকে আমার আলোচনা। আপনারা একটু খেয়াল করেন, এই ফিল্ড সুপারভাইজার পদটা হচ্ছে 14 গ্রেডের এবং এর বেতন কাঠামো হচ্ছে 2015 যে স্কেল আছে সেই 8ম পে স্কেল, তাই অনুসারে তা হচ্ছে আপনার 10,200 থেকে 24,680। এটা যদি বর্তমানে যদি পে স্কেল আর একটা চলে আসে অর্থাৎ 9ম পে স্কেলে, তাহলে কিন্তু এটা দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ অনেক বেতন আল্লাহর ইচ্ছায়, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বেতন, যদিও আসলে কোনো বেতনই অনেক বেতন হয় না। যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না থাকতো বাংলাদেশে, এই যে বেতন আছে না, এই দেখছেন যা, এ দিয়ে আমরা চলতে পারতাম, আমরা যারা সরকারি চাকরিজীবী আছি। কিন্তু মূলত ঝামেলা তো ওখানে ওঠে, মানে আমরা যারা, আমাদের টাকাগুলো তো এই খাওয়া পড়াতেই চলে যায়। তো সেখানেই যদি সব খরচ হয়ে যায়, আমরা কীভাবে চলবো? এই জন্যই আমাদের পে স্কেল দরকার হয়। পে স্কেল নিয়ে যদি কোনো দিন কোনো আলোচনার প্রয়োজন পড়ে, আমি আসবো ইনশাল্লাহ, সেদিন এই নিয়ে আলোচনা হবে। এবার আসেন, এই সমাজসেবার এই পদটাকে আপনি ধরেন, এই 14 গ্রেডে তো আরও অনেক অধিদপ্তরে অনেক পদ আছে। অনেক সময় মনে হয় যে স্যার একটু তুলনা করলে খুব ভালো হতো, যেহেতু এটা স্থায়ী রাজস্ব পদ, একটু যদি স্যার তুলনা করে বলতেন যে কোন পদের সাথে এর তুলনা হয় একই গ্রেডের, তাহলে সেই হিসেবে আপনি যদি পরিসংখ্যান ব্যুরোতে যান, তো পরিসংখ্যান ব্যুরোর যে পরিসংখ্যান সহকারী, বুঝতে পেরেছেন, এই যে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ আপনার পরিসংখ্যান যে অর্থাৎ বলতে পারেন এটা কি বলে, বিএসএস মনে হয়, অর্থাৎ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস মনে হয়, যাই হোক। তো এই বিবিএসের যে পরিসংখ্যান সহকারী, এইটা যে পদটা আছে 14 গ্রেডের, এটার সাথে আপনি এটা তুলনা করতে পারেন, খুব ভালো পদ। প্লাস আপনার যে কোনো অধিদপ্তরের হেড ক্লার্ক বা প্রধান সহকারী, এই পদের সাথে এটাকে তুলনা করা যেতে পারে। আবার আপনি যদি একটু উপজেলা সহকারী শিক্ষা অফিসারের দিকে তাকান, তাহলেও আপনি তার সাথে এটাকে তুলনা করতে পারেন। প্লাস আরও আছে গ্র্যাজুয়েট টিচার, আর অনেক অনেক পদ আছে। তো সেই হিসাবে এই পদটা যেহেতু মাঠ পর্যায়ের কাজ, তো মাঠ পর্যায়ের কাজ হিসাবে যাদের মাঠ পর্যায়ে কাজ করতে পছন্দ, তারা এই পদে গেলে সবচেয়ে ভালো হবে। আর যাদের আপনার অফিসিয়াল কাজ করতে পছন্দ, তাদের ওই যে প্রথমে যেগুলো বললাম এর সাথে তুলনা করে যেগুলো আছে, তো এগুলো করলেও হবে। সহজ কথায় এলো তুলনার বিষয়। এবার আসেন যোগ্যতা। অনার্স পাস না করলে আপনি এই মানে চাকরিতে আবেদন করতে পারবেন না, যেহেতু এটা 14 গ্রেডের চাকরি, অনার্স পাস লাগবে। এবং অনার্স পাস মানে যাদের নাই আর কি, যারা ডিগ্রি পড়েছেন তারা আবেদন করতে পারবে না। এবং ওই ডিগ্রি যারা পড়েছেন তাদের যদি 2 বছরের মাস্টার্স থেকে থাকে, তাহলেই তারা আবেদন করতে পারবেন। বুঝতে পেরেছেন? এবং এই মাস্টার্সটা কিন্তু পাস করা থাকতে হবে, বা আপনি মাস্টার্সে মানে পরীক্ষা দিয়ে আসছেন, এখন রেজাল্ট হয়নি, অ্যাপিয়ার দিয়েও আপনি আবেদন করতে পারবেন, কিন্তু আপনার 2 বছরের মাস্টার্স মাস্ট লাগবে যদি আপনি ডিগ্রিধারী হন, তো ডিগ্রি যদি আপনি করে থাকেন অনার্স না করে। এবং কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এখন এই প্রশিক্ষণ বলতে এরকম না যে আপনাকে অনেক টাইপিং স্পিড রাখতে হবে, অনেক 1 মিনিটে এতগুলো শব্দ লিখতে হবে, এরকম না। আপনার একটা কম্পিউটারের উপরে একটা কোর্স থাকতে হবে, অর্থাৎ আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে। না, আপনাকে যদি ব্যবহারিক হয় এই পদে, সেই ব্যবহারিকে আপনাকে যে বিষয়গুলো বলতে বলবে, ধরেন আপনাকে বললো এমএস ওয়ার্ডের এটা করো, আপনি পাওয়ার পয়েন্টের এই কাজগুলো করেন, যেগুলো বলবে এক্সেলের এই কাজগুলো করেন, যদি তারা বলে ওই ব্যবহারিকের ওই কাজগুলো আপনাদেরকে ব্যবহারিকের দিন দেখাতে হবে, যদি ব্যবহারিক হয় আর কি। কারণ যেহেতু এখানে ব্যবহারিকের প্রয়োজন আছে, কারণ আপনি যখন ফিল্ড অফিসার হবেন, আমি যখন কাজের ধরনে আসবো, তখনই বুঝতে পারবেন আপনাকে কিন্তু কম্পিউটার অনেক কিছু তুলতে হবে। বুঝতে পেরেছেন? ওটা কিন্তু আপনাকে আপনার সহকারীরা তুলে দেবেন, ওটা আপনার কাজ, আপনাকেই আপনার নিজ দায়িত্বে করতে হবে। কারণ অনেক তথ্য আছে যেগুলো অনেক গোপনীয় তথ্য, অফিসিয়াল কিন্তু গোপনীয়, যেটা আপনার কাছেই রাখা দরকার, মানে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানবে, আপনার নিম্ন যারা আছেন তারা কিন্তু এগুলো জানবে না। তো সেক্ষেত্রে ইউনিয়ন সমাজকর্মী বা ইউনিয়ন পৌর সমাজকর্মী, এরা কিন্তু এই তথ্যগুলো জানলে কিন্তু সমস্যা, আপনার চাকরিতে সমস্যা হবে। এই কারণে আপনাকে অর্থাৎ রেকর্ড কিপারের মতো কাজ, এটা কিন্তু আপনাকে করতে হবে। সো কম্পিউটার টাইপিস্ট জানতে হবে এবং আপনার কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এবার আসেন প্রমোশন সিস্টেমে। এরপর আমি কাজের ধরনে যাচ্ছি, সুবিধা অসুবিধা তো যাবে ইনশাল্লাহ। তো প্রমোশন সিস্টেমটা হচ্ছে, আপনি এই ফিল্ড অফিসার যেহেতু জানেন, ফিল্ড অফিসার না, ফিল্ড সুপারভাইজার, এই পদটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদের উপরের পদ। তো সেক্ষেত্রে ফিল্ড সুপারভাইজার হিসেবে যদি আপনি জয়েন করতে পারেন, যেহেতু এবারে সার্কুলারে 30টা পদ আছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন,
তো যদি জয়েন করতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে আপনার 5 বছর চাকরি করার পরে আপনি সহকারী সমাজসেবা অফিসার হতে পারবেন, অথবা সমাজসেবা অফিসার একেবারে মানে সরাসরি সমাজসেবা অফিসার হতে পারবেন। তার মানে সহকারী সমাজসেবা যদি অফিসার হন তাহলে সেটা হবে 10ম গ্রেড, আর যদি সমাজসেবা অফিসার হতে পারেন সমাজসেবা সেটা হচ্ছে 9ম গ্রেডের চাকরিতে আপনি চলে যেতে পারবেন 5 বছরের অভিজ্ঞতা হলে। আমি 5 বছরের অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছি কিন্তু 10ম গ্রেডে যাওয়ার জন্য। এর পরবর্তীতে 9ম গ্রেডে যেতে আরও কয়েক বছর লাগে, এটা কর্তৃপক্ষ ভালো জানবেন, তবে সাধারণত 5 বছর বা 3 বছরের নিচে তো হয়ই না 10ম থেকে 9মে যেতে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আর এই পদোন্নতির বেলায় বা এই প্রমোশনের বেলায় সিনিয়রিটির ম্যাটার করে, অর্থাৎ যদি আপনি সিনিয়র হন, অর্থাৎ আপনি যদি একই গ্রেডে ঢুকে, যদি কোনো কারণে একই গ্রেডে ঢুকছেন কিন্তু আগের সার্কুলারে ঢুকছেন এবং আপনার পরের সার্কুলারে একজন আছেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে আগে প্রমোশন, বুঝতে পেরেছেন? এবং পরের জন্য তারপরে হবে, অর্থাৎ সিনিয়রিটি এখানে ম্যাটার করে। শুধুমাত্র এখানে যোগ্যতাই ম্যাটার করে না, সিনিয়রিটি ম্যাটার্স। এবার আসেন হচ্ছে যোগ্যতা বলতে বোঝাচ্ছি কারো মাস্টার্স আছে আর আপনার ধরেন মাস্টার্স নাই, এটা ম্যাটার করে বাট খুব রেয়ার, ঠিক আছে? কিন্তু আপনি যদি আগে ঢোকেন চাকরিতে আপনি আগে চলে যাবেন, এইটা বোঝাতে চাচ্ছি আমি। আচ্ছা, এবার আসেন কাজের ধরন। মাঠ পর্যায়ের যেহেতু এই পোস্ট, সেহেতু মাঠ পর্যায়ের কাজ সব একটু খেয়াল করেন। নাম্বার 1 হচ্ছে মাঠ পর্যায়ের সকল ধরনের কাজ, যেমন ধরেন আপনার সমাজকর্মীদের যে কাজগুলো আছে, অর্থাৎ ইউনিয়ন হোক বা পৌর হোক, সবাই কিন্তু আপনার আন্ডারে। এদের যে কাজগুলো এরা করে তাদের কাজগুলোকে আপনি পর্যবেক্ষণ করবেন, তদারকি করবেন এবং এদের মধ্যে আপনি সমন্বয় সাধন করবেন, কাজ প্লাস এদের মধ্যে, বুঝতে পেরেছেন? সকল সমন্বয়কারী হিসেবে আপনি থাকবেন। নাম্বার 2 হচ্ছে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেমন ধরেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইগুলা যেগুলো আছে এইগুলোর তথ্য আপনি সংগ্রহ করবেন এবং মূল্যায়নের কাজটাও আপনি করবেন, প্লাস ওই মূল্যায়ন বা তথ্য যে প্রতিবেদনটা এটা আপনি তৈরি করবেন। আমি একটু আগে কিন্তু বলেছিলাম এই কাজটা। সো এটা করতে কিন্তু কম্পিউটারে দরকার পড়বে। সো সেক্ষেত্রে এইগুলো গোপনীয় কাজ, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। আচ্ছা, 3 নম্বর কাজ যেটা, তা হচ্ছে মাঠ পর্যায়ে হওয়া সকল কাজের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে আপনাকে। তার মানে যদি আপনার ইউনিয়ন সমাজকর্মী বা পৌর সমাজকর্মীরা যদি কোনো কাজে গাফিলতি করে, এর জবাবদিহি কিন্তু ওদের করতে হবে না, এর জবাবদিহি কিন্তু আপনাকে করতে হবে, বুঝতে পেরেছেন? তার মানে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবসময় নতজানু হয়ে থাকতে হচ্ছে আপনাকে। ওকে, এটা কিন্তু একটা বিষয়, এটা অসুবিধাও বলতে পারেন চাকরি, তবে এগুলো সব চাকরিতেই থাকে, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তারা তাদের কাজটা বুঝে নেবে। আপনি যেমন আপনার কাজ বুঝে নেবেন ইউনিয়ন সমাজকর্মী বা পৌর সমাজকর্মীর কাছ থেকে, তারাও তো বুঝে নেবে। তো সেক্ষেত্রে এই জবাবদিহিটা আপনাকে চালাতেই হবে। আবার ওই ইউনিয়ন সমাজকর্মী পৌর সমাজকর্মী আবার আপনার কাছে জবাবদিহি করবে যদি কোনো কাজ না করে, যেটা হয় আর কি, বুঝতে পেরেছেন? তো যা হোক, এবং এই কাজগুলো জবাবদিহিতার কাজের মধ্যে যেগুলো বেশি আসে তা হচ্ছে বিভিন্ন ধরনের অনিয়ম বা বৈষম্য হচ্ছে কিনা কোনো কিছুতে, অর্থাৎ কোনো কিছু আপনি করতে বলেছেন বা কোনো ঋণ বা ভাতা দিতে বলেছেন সেখানে ঠিকঠাকভাবে বন্টন হয়নি, সেটা নিয়ে আপনার জবাবদিহিতা করতে হবে, বুঝতে পেরেছেন? বা দেখা যাচ্ছে এসিড দগ্ধ বা দুস্থদের পুনর্বাসনের যে কাজগুলো যখন হয়, সেই কাজগুলোর সময় যদি কোনো গাফিলতি হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই গাফিলতিটা তারা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণ দায়ভার আপনার। এটা কিন্তু আপনার বড় একটা কাজ, বুঝতে পেরেছেন? এই তদারকি বা এই জবাবদিহিতার কাজ। এবার আসেন চাকরির সুবিধা। অনেক গরম পড়েছে, যা হোক চাকরির সুবিধাতে আসেন। তা হচ্ছে নিজ জেলাতে চাকরি হবে, প্রথম কথা হচ্ছে তাই। তবে কথা আছে এখানে, পদ হচ্ছে 30টা। নিজ জেলাতে যদি আপনি মেধায় টিকতে পারেন তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা, যদি আপনার নিজ জেলায় ফাঁকা থাকে সম্ভাবনা অনেক বেশি, তা না হলে কিন্তু আপনাকে যে কোনো জেলায় দিয়ে দিবে। 30টা পদ, জেলা হচ্ছে 64টা, বুঝতে পেরেছেন? আচ্ছা, তবে সাধারণত নিজ জেলায় হয়, পদ যদি বেশি থাকতো নিজ জেলাতেই আপনি পেতেন। এর পাশাপাশি তা হচ্ছে নেতৃত্ব এবং দক্ষতা বৃদ্ধিতে এই পদটা কিন্তু আসলে অনেক বড় পদ, কারণ একজন দক্ষ নেতৃত্ববান একজন চাকরিজীবী যদি হতে চান তাহলে এই ধরনের চাকরি করলে আপনার সুবিধা হবে, বুঝতে পেরেছেন? এবং দেখবেন প্রমোশন থেকে শুরু করে সকল ধরনের সম্মান থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা বা একটু দৃষ্টিভঙ্গি আপনার প্রতি একটু ভালো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এই ধরনের যদি কোনো চাকরি থেকে থাকে তাহলে এই ধরনের নেতৃত্ব দেওয়ার চাকরিটা অনেক ভালো। মাঠ পর্যায়ের কাজে এই একটাই সুবিধা, তারা যদি দেখে যে আপনি অনেক খাটেন এবং আপনি অনেক ভালোভাবে নেতৃত্ব দিয়ে কাজগুলো আদায় করতে পারেন, আপনার প্রতি সুদৃষ্টি থাকবে এবং পরবর্তীতে যখনই কোনো প্রমোশন সিস্টেম বলেন বা কোনো ধরনের কোনো কাজ, নতুন কোনো কাজ দেওয়া অন্যকে না দিয়ে আপনাকে দিবে, সো আপনি আর আলাদাভাবে সুবিধা পাচ্ছেন, সেখান থেকে আপনি সৎভাবে আয় করে ভাতাও পাচ্ছেন, এগুলা থাকে, বুঝছেন? এটা সুবিধা। এর পাশাপাশি কর্মক্ষেত্রে স্বাধীনতা আছে, স্বাভাবিক স্বাধীনতা তো থাকবেই, কারণ যেহেতু আপনি মাঠ পর্যায়ে কাজ করবেন এখানে আপনাকে স্বাধীনতা দেওয়া হবে। একই গ্রেডে চাকরি করেও 4 নম্বর যেটা, তা হচ্ছে অন্যান্য পদের থেকে আপনার সম্মান ভাতা আপনি সব কিছু এখানে বেশি বেশি পাবেন এবং কি প্রণোদনাও পাবেন, প্লাস সামাজিক মর্যাদাও পাবেন। এটা তো আমি একটু আগেই বলেছি। মনে রাখবেন একটা জিনিস ভাই, সরাসরি আজকে একটা কথা বলে দিই, সহজে বুঝে যাবেন।
যারা মাঠ পর্যায়ে, যারা ফিল্ডে কাজ করেন, তাদের সম্মান অনেক বেশি থাকে। তারা অনেক হয়রানির শিকার হন, এটা সত্যি কথা, বাট তাদেরকে মানুষ চেনে, জানে। মানুষ চেনা জানা মানেই হচ্ছে তাদেরকে মানুষ সম্মান করে। আপনি একই গ্রেডে থেকে, ধরেন একই গ্রেডে থেকে আপনি অন্য পদে আছেন, কিন্তু আপনি সচিবালয়ে আছেন বা অধিদপ্তরে আছেন বা পরিদপ্তরে আছেন, মানুষ আপনাকে চেনে না। কিন্তু ওই একই গ্রেডে থেকে আরেকজন মাঠ পর্যায়ে প্রতিনিয়ত কাজ করে, প্রতিনিয়ত মানুষের কাছে যায়, তাকে মানুষ যেভাবে চিনবে, জানবে, সম্মান দেবে, এই সম্মান আপনি অধিদপ্তর, পরিদপ্তর বা আপনি মন্ত্রণালয় বা যেখানেই থাকেন না কেন, সচিবালয়ে আপনি পাবেন সে ধরনের সম্মান কোনোদিনও সম্ভব না। বুঝতে পেরেছেন? সেটাই হচ্ছে এটা। এবার আসেন অসুবিধাতে। শেষ যে বিষয়টা অসুবিধা, তা হচ্ছে ওই যে এনজিওর যে বিষয়গুলো থাকে না, দেখবেন যে এনজিওর আপনার মানে যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তারা দেখবেন খুব টেনশনে থাকেন। তারা মোবাইলে সারাদিন কথা বলতে থাকে, টার্গেট পূরণ না হলে, এই টার্গেট আমাকে দেওয়া হয়েছে, এই কয়জনের কাছে পৌঁছায় দিতে হবে, এই ভাতাগুলো বা এই বিষয়, টার্গেট পূরণ না হলেই কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে ইচ্ছা মতো শোকজ করবে, শোকজ জয়ী করবে, সেগুলোকে আপনাকে অর্থাৎ শো কজ, কারণ দেখাতে বলবে, কারণ দর্শাতে বলবে। তখন কিন্তু আপনি যদি এগুলো না দর্শাতে পারেন, আপনার উপর ইম্প্যাক্ট নেগেটিভ চলে আসবে। বুঝতে পেরেছেন? তখন কিন্তু চাকরি করা, মানসিকভাবে হেনস্থা হওয়ার চান্স 100% বেড়ে যাবে। ওকে, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে শারীরিক ক্লান্তি এবং মানসিক অস্বস্তি বা চাপ লেগেই থাকবে, স্বাভাবিক। ওই যে টার্গেট পূরণের যে বিষয়টা, ঠিক আছে, আপনি কিন্তু মূলত কিন্তু এই কাজটা কিন্তু আসলে এনজিওর কাজ। সেটাকে সরকারিভাবে যখন করা হয় সেটাকে বলা হয় সমাজসেবা অধিদপ্তরের কাজ, কিন্তু বেসিক্যালি এনজিওর মানুষগুলো দেখছেন না, সারাদিন বাইক নিয়ে খাটাখাটি করে, দৌড়াদৌড়ি করে, তারপরও নাম হয় না। ওকে, ওই সেই কাজ। তো মানসিক টেনশন থাকবে, প্রত্যেক চাকরিতেই থাকে। তবে এটা সত্যি কথা, মানেন বা না মানেন, যারা সচিবালয় বা মন্ত্রণালয় বা অধিদপ্তর পরিদপ্তরে কাজ করে, তাদের মানসিক চাপটা কম থাকে, দৌড়াদৌড়ি করা লাগে না। মানসিক চাপ ধরেন থাকলো, কিন্তু শারীরিক চাপটা তো কম থাকে, এক জায়গায় বসেই চাকরি করতে পারে। কিন্তু ফিল্ডে তো আসলে আপনি আজকে মানে অনেক খাটা লাগবে, ধরেন আপনার প্রায় 6 ঘন্টার জায়গায় আপনি 8 ঘন্টার জায়গায় চাকরিতে আপনি 10-11 ঘন্টা খাটছেন, কিন্তু পরের দিন কিন্তু আবার আপনাকে সকাল 9টার ভিতরে হাজির হতে হচ্ছে। বুঝছেন? কিন্তু ওইটাই কিন্তু এই প্রেশারটা নাই, কারণ এত খাটা লাগে না, তাই প্রেশারটা কম। বুঝছেন? আচ্ছা, আরও একটা মজার কথা বললে, এই ফিল্ডে কাজ করলে হয় হাত পায়ের সব খাটুনি, ওকে, আর ওই মানে মন্ত্রণালয় বা সচিবালয় বা অফিসে কাজ করলে হয় হচ্ছে এটার খাটুনি। তো যার কাছে যেটা সহজ আর কি। 3 নম্বর যে বিষয়টা অসুবিধা, সেটা হচ্ছে নিয়মিত ছুটি আপনি পাবেন না। সাধারণত এই ধরনের চাকরিতে নিয়মিত ছুটি থাকে না, কারণ আপনি টার্গেট পূরণ করতে পারলে আপনার ছুটি হবে, টার্গেট পূরণ না করতে পারলে আপনি ছুটি চাইলেও তারা আপনাকে ছুটি সহজে দিতে চাইবে না। সো এটা ভালোভাবে মাথায় ঢোকায় নিয়ে এই চাকরি পরীক্ষা দিতে যাবেন এবং চাকরির জন্য পড়াশোনা করবেন। আমি আজকের এই আলোচনাটায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, বাস্তবতাটা। আমরা চাকরি দেখলেই, পদ দেখলেই দৌড়ে এসে সেই পদে আবেদন করার চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে যখন চাকরি হয় তখন মাঝে মাঝে খুব আফসোস হয়। তাই ভেবে চিন্তে বুঝে অ্যাপ্লাই করবেন। যদি আপনার মনে হয় এই পদের এই যা যা বললাম সব কিছু আপনার জন্য পারফেক্ট, আপনি অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মনে হয় যে এই গ্রেডের সাথে ওই যেগুলো তুলনা দিলাম, ওই সকল অর্থাৎ 14 গ্রেডের বাকি যেগুলো আছে অফিসিয়াল কাজ, সেগুলোতে আপনার জন্য সুবিধা হয়, আপনি এত খাটাখাটনি করে পারবেন না, তাহলে আমার মনে হয় আপনার ওইগুলোতে অ্যাপ্লাই করাই ভালো হবে। কিন্তু শেষ কথার কথা, যাদের চাকরির 2-1টা আছে আর কি, এর নিচের গ্রেডে যারা চাকরি করতেছেন, তারা এইটু আগে যেটা বললাম এই সিস্টেমে যেতে পারেন, অর্থাৎ ভালো ভালো দেখে দেখে অ্যাপ্লাই করতে পারেন, তুলনা দেখে দেখে। কিন্তু যাদের কোনো চাকরি নাই, তাদের যেটাই সামনে আসে বয়স থাকতে সেটাতেই আবেদন করে রাখেন। বুঝছেন? যদি কোনো দিন চাকরি পান তারপরে না হয় ছেড়ে দিন, কিন্তু আবেদন করে রাখেন, ভালো হবে। আর সমাজসেবার একটা বিষয়, তা হচ্ছে সমাজসেবার এই সার্কুলারে আবেদন করা যাচ্ছে, সবাই একাধিক পদেই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। পেমেন্ট নিচ্ছে না, এটা সত্যি কথা, কিন্তু পেমেন্ট নিচ্ছে না এটা হচ্ছে সার্ভারের সমস্যা। কারণ সার্ভারে ওই আগের সার্কুলারে যারা আবেদন করেছেন বিভিন্ন পদে, অনেকে তারা না বুঝে আবার আবেদন করতেছেন, অনেকে তারা জানেন না যে তারা ওই পদে আবেদন করেছেন, তাদের হয়তো নিচ্ছে না পেমেন্ট, বা পেমেন্ট জটিলতা হওয়ারই কথা। কারণ প্রায় 1 বা 2 দিনে আমি দেখলাম প্রায় 30,000-এর কাছাকাছি মানুষ অ্যাপ্লাই করেছে। বিসিএস মনে এরকম করেনি, আমি দেখলাম নিউজে, সমাজসেবায়, মানে 2 তারিখ থেকে শুরু করে এই 3-4 তারিখের মধ্যে, বা 3 তারিখে, 2 তারিখ এবং 3 তারিখের মধ্যে প্রায় 30,000-এর বেশি মানুষ অ্যাপ্লাই করে ফেলেছে বিভিন্ন পদে। তাহলে এতগুলো যদি অ্যাপ্লাই হয়, তাহলে পেমেন্ট কিনে এত সোজা, একই সময় যদি সার্ভারে 1000টা মানে পেমেন্টের জন্য রিকোয়েস্ট যায়, পেমেন্ট দেওয়ার জন্য বা দেওয়ার জন্য আর কি, সেক্ষেত্রে এটা তো সার্ভার তো ডাউন থাকবেই, তাই না? সো পরে চেষ্টা করুন, 3 দিন তো সময় থাকে, 72 ঘন্টার মধ্যে মনে হয় পেমেন্ট দিতে হয়, যদি ভুল না বলি। তো অনেক কিছু আলোচনা করলাম, আশা করি আপনাদের উপকার হবে। পরবর্তী আলোচনা ইনশাল্লাহ এই ফিল্ড সুপারভাইজারের পরীক্ষার ধরন, প্রশ্নের ধরন, কোথায় কী পড়বেন বা না পড়বেন, এগুলো নিয়ে ইনশাল্লাহ আসবো। দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের ভালো করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।